নমস্কার, আমি মিমি আর আপনারা দেখছেন নিউজফুল বাংলা স্পটলাইট। হ্যাঁ, স্পটলাইটে আজকে আমাদের যিনি অতিথি, আমরা এক কথায় তাকে বলতে পারি বিউটি উইথ ব্রেনস। শুধু রূপেই অসাধারণ নয়, তার বুদ্ধিও কিন্তু অসাধারণ। এবং কলকাতা থেকে তিনি পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে এবং দাপিয়ে সেখানেও কিন্তু নিজের রূপ এবং গুণ দিয়ে পরপর দারুণ দারুণ সমস্ত চলচ্চিত্র আমাদের উপহার দিচ্ছেন। হ্যাঁ, আজকে আমাদের অতিথি অভিনেত্রী সায়নী দত্ত। হাই সায়নী, নিউজফুল বাংলায় তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ মিমি, থ্যাংক ইউ। আচ্ছা সায়নী, প্রথমেই বলি, কলকাতাতে তুমি বহু বহু বাংলা সিনেমা করেছো। অন্তত আমার যতদূর ধারণা 20 থেকে 25টা বাংলা সিনেমা তো করেইছো। তার মধ্যে না হন্যতে, জিজি বিশা প্রথম সিনেমা। হ্যাঁ, না হন্যতে তোমার প্রথম মুভি, জিজি বিশা, এবং আরো অভিযাত্রিক, ইফ আই এম নট রং, বোধহয় অভিযাত্রিক বলে আরেকটা বলো তুমি। জিজি বিশা, জিজি বিশা আছে, হ্যাঁ, শ্রীলেখাদির সাথে ছিল। তো বিভিন্ন করেছো। মাইকেল বলে মুভিটা কিন্তু একটা অসাধারণ সাড়া দিয়েছিল, আমার মনে আছে। সত্যজিৎ সেনের ছবি ওটা, এবং মীর তোমার সাথে ছিলেন, মীর একটা অসাধারণ অভিনয় করেছেন, আপনারা হয়তো দেখেছেন। তারপরে হঠাৎ দেখা গেল সায়নী মুম্বাইয়ে, অবশ্য মুম্বাইয়ে অনেক দিনই ছিল। তখন এটি কিন্তু কলকাতা থেকে পাড়ি দিয়ে দিয়েছে অলরেডি মুম্বাইয়ে নিজের স্বপ্ন পূরণে। এই যে কলকাতা থেকে মুম্বাই, এই যে তুমি কি বুঝেছো কোনো প্রফেশনালিজমের বা কাজের তফাৎ? এত ফাস্ট লাইফ ওখানে, কিভাবে নিজেকে মানিয়ে নিলে? লাইফ তো ভীষণ বেশি ফাস্ট ওখানে, মাচ মোর ফাস্টার দ্যান কলকাতা। মানিয়ে নেওয়ার বিষয়টা একদমই নিজের ওপর, ঠিক আছে? তুমি ডে টু ডে লাইফে কীরকম কাজ করছো, কতটা ব্যস্ত আছো, সেটার উপর ডিপেন্ড করে ওই শহরে থাকা। ওই শহর মানে কিন্তু একদম সিনেমার জগৎ শুধু নয়, ওটা একটা ফাস্ট পেস সিটি যেখানে সবাই বিজি, সবাই কাজ করছে। এবার তুমি কতটা ওখানে কাজ করছো নিজের ফিল্ডে, সেটাও একটা বড় জিনিস, অনেক বেশি ম্যাটার করে। সময়ের সাথে ফ্যামিলির খুব সাপোর্ট ছিল আমার ক্ষেত্রে। আমাকে একা খুব একটা থাকতে হতো না, মা আসতেন, বাবা থাকতো, আসা যাওয়া ছিল ফ্যামিলির লোকেদের। তো সেক্ষেত্রে আমার মানিয়ে নেওয়াটা খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমি অনেক বছর ধরে বম্বেতে আছি। আর প্রফেশনালিজম অনেকটাই ডিফারেন্ট দ্যান কলকাতা, অনেকটাই। এবার এক্স্যাক্টলি তুমি কি জানতে চাইছো বলো, আমি ঠিক সেই রকম ভাবে উত্তর দেব। না, কাজের পরিধি তো বটেই। কলকাতাতেও আমাদের অভিনয়ের জগৎটা একরকম, সবারই একটা স্বপ্ন থাকে কোনো না কোনো দিন একবার মুম্বাই যাব। বলিউডটা প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর কোথাও একটা সুপ্ত বাসনা তো থাকে, এবং সেই হিসাবে তুমি বলো, বাঙালি বলিউডে গিয়ে আমরা নিশ্চয়ই, প্রচুর বাঙালি আছে যারা বলিউডে নিজেদের একটা ছাপ ছেড়েছে। সেটা আমরা কিশোর কুমার বলতে পারি, আমরা বিমল রয় বলতে পারি, ও প্রচুর অভিনেত্রী যারা বাঙালি আছেন, তনুশ্রী দত্ত আছে, অবশ্যই কাজল আছে, রানী মুখোপাধ্যায় আছে, প্রচুর বাঙালি অভিনেত্রী একটা ছাপ ফেলেছে। কিন্তু কোথাও তারা কিন্তু প্রথমেই যায়নি, তাদের পরিবার সূত্রে তারা কিন্তু আগেও তাদের একটা স্ট্রং ফুট ছিল। বাট তুমি সেই ক্ষেত্রে পরিবেশবিদ সুভাষ দত্তর কন্যা, যেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ সায়নী যে পরিবার থেকে আসে আপনারা সকলেই জানবেন, পরিবেশবিদ সুভাষ দত্ত মহাশয় কিন্তু কলকাতার একটা প্রচণ্ড স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি দীর্ঘক্ষণ ধরে পরিবেশ এবং পরিবেশ রক্ষণাবেক্ষণ নিয়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্নভাবে তাকে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। তার কন্যা, এবং আমরা যতদূর জানি উনি একজন খুব স্ট্রিক্ট, ডিসিপ্লিন এবং প্রিন্সিপালের একদম। সেই হিসেবে তার কন্যা মুম্বাই পাড়ি দিয়েছে সিনেমা জগতে, এবং সেই ক্ষেত্রে তোমার বাবাকে এই ব্যাপারটা বোঝাতে কি একটু সময় লেগেছিল? অ্যাকচুয়ালি বাবা খুব ব্রড মাইন্ডেড একজন মানুষ ক্যারিয়ারের দিক দিয়ে। তো আমাদের গোটা ফ্যামিলিতে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রি কি জানতো না, সিনেমা কি করে একটা মেয়ে, আমি আমার মতন, যেখানে আমি হাওড়ায় আমি ব্রট আপ, আমাদের ফ্যামিলিতে কেউ ক্লাব কালচার দেখেনি হয়তো। তো সেই বাড়ির মেয়ে হঠাৎ করে সিনেমায় নামবো, সেটা একটু বিট অফ আ শক ছিল। বাট অনেক রকম সাপোর্টও আমি পেয়েছি বাড়ির থেকে। বাড়ির সাপোর্ট ছাড়া হয়তো এতটাও করা যায় না। বাবাকে খুব একটা বোঝাতে হয়নি,
সময়ের সাথে সাথে হয়ে গেছে সব কিছু। আর এখন তো বাবা ভীষণই হ্যাপি যখন দেখেছে যে আমি কাজ করছি, কাজ পাচ্ছি, কাজ করছি। কলকাতাতেও যখন করছিলাম তখনও হ্যাপি, এখন তো অনেক বেশি বেশি খুশি, কারণ এখন আমি বম্বেতেও কাজ করছি বলে। তো সেক্ষেত্রে ওটা খুব একটা অসুবিধা হয়নি। আর প্রফেশনালিজমের দিক দিয়ে অনেকটাই তফাৎ বলে আমি মনে করি। দেখো, দুটো ইন্ডাস্ট্রি ভালো, টলিউডও ভালো, বলিউড অনেক বড়। তো সেক্ষেত্রে কী হয়, বলিউডে যেটা এটা আমার একদম ব্যক্তিগত ভিউ, এখানে ব্যবহারের দিক দিয়ে আমি মনে করি একটু শেখা উচিত বম্বেতে। কারণ বম্বেতে একটা জুনিয়র আর্টিস্টকেও অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয়। এটা আমি কাউকে ছোট করে বললাম না, আমি এটা আমার নিজের রিভিউ। মানে আমি দেখেছি, আমি অনেক সময় অবজার্ভ করেছি যখন আমি কলকাতাতে কাজ করতাম। আর এখন যখন আমি বম্বেতে কাজ করি, যে লেভেলের রেসপেক্ট আমি পেয়েছি আমার প্রথম সিনেমার থেকে, তাতে আমি মনে করি এটা একটা অনেক বড় তফাৎ। তার মানে আমরা বুঝতে পারলাম যে বলিউড শুধু বলিউড নয়, গ্লিটস অ্যান্ড গ্ল্যামারের বাইরেও কিন্তু সেখানে একটা অর্গানাইজডভাবে কাজকর্ম হয়, অর্গানাইজেশনটা খুব স্ট্রং, এবং এই স্ট্রেংথের জন্য কাজকর্ম ওখানে অর্গানাইজড হয়। সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া উভয় ব্যাপারটাই কিন্তু ওখানে আছে। আমরা এটা ভাবতে পারি না যে যেহেতু সেটা অনেক বড় জায়গা, সেই জন্য হয়তো যারা ছোট পার্ট করছে তাদেরকে ডিসরেসপেক্ট করা বা এই কথাগুলো কিন্তু ওখানে একদমই সেভাবে খাটে না, খাটে না। এবং দেখো, আমি বলছি না যে সব প্রোডাকশন হাউস একদম বেস্ট পারফেক্ট, বাট আমি যখন গিয়ে প্রথমে অ্যাসিস্ট করতাম বম্বেতে, আমি তো অনেক জায়গায় অ্যাসিস্ট করেছি, তখনও আমাদেরকে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্টও যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হতো, আহামরি কোনো ট্রিটমেন্ট দেওয়া হতো না, কিন্তু বেসিক সম্মানটা না অনেক বড় ব্যাপার। একদম ঠিক আছে। আর আমার মনে হয় বেসিক সম্মানের একটা শর্টেজ আছে এই কলকাতার ইন্ডাস্ট্রিতে। বাট এগেন, আমি বলছি না যে সবাই একরকম, ভালো খারাপ মিশিয়ে সব হয়, জেনারেলাইজ করা যায় না। কিন্তু এটা আমার একটা, আমি সবসময়, আমি জানি না, আমি এই তফাৎটা খুব বেশি খুঁজে পেয়েছি ব্যবহারের ক্ষেত্রে। মানে আমি দেখেছি এখানে কোনো জুনিয়র আর্টিস্ট আসলে, এই পাশে যদি বড় আর্টিস্ট থাকে, এই চেয়ার দাও ওনাকে, নিশ্চয়ই বড় আর্টিস্টকে চেয়ার দেওয়া হবে। জুনিয়র আর্টিস্টরাও খারাপ কিছু নয়, তারাও তো কাজ করতে এসছে, তাদেরকে পেছনে চেয়ার দিয়ে দিলেও হয়, যেটা আমি বম্বেতে দেখেছি। এবং আমি এখন আমার সিনেমা যেগুলো করছি সেগুলোতে দেখিনি, যখন আমি অ্যাসিস্ট করতাম তখনের এগুলো আমার অবজারভেশন। বাট এগেন, সবাই তো সমান নয়, 19-20 হতেই থাকে, এটা আমার সব থেকে বড় অবজারভেশন। প্রফেশনালিজমের ক্ষেত্রে আমরা তাহলে বুঝলাম, যেমন বলি রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, সেরকম মুম্বাই বা বলিউড কিন্তু একদিনেই হয়নি। অনেক সূক্ষ্ম তীক্ষ্ণ ব্যাপারগুলো মিলিয়ে মিশে আজকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গাতে পৌঁছেছে। সাউথে কাজ করার সুযোগ হয়েছে কখনো? হয়েছে, কিন্তু আমি একদম রেডি ছিলাম না, বিকজ ল্যাঙ্গুয়েজ প্রবলেম। যদিও বা এখন ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা খুব একটা বড় প্রবলেম নেই আর। হ্যাঁ, তো আমি এখন হয়তো কনসিডার করব আস্তে আস্তে, কারণ আমি প্রথমে আমার একটু মেন্টাল ব্লকেজেস ছিল, কোনটা করব না সাউথের ক্ষেত্রে। এখন আমি মনে করি সব ভাষাতেই যদি কোনো অন্য ভাষা যদি ভালো কাজ আসে আমি করব, সেখানে গিয়ে কিছু না কিছুভাবে ম্যানেজ হয়েই যাবে, কারণ সাউথের সিনেমাতে ম্যানেজ হয়ে যায়, অনেক বাঙালি মেয়েরা আছে করে। গান বা সিনেমায় অভিনয়টা যদি অসাধারণ হয়, ভাষাটা কিন্তু কোনো ব্লকেজ নয়। আর অভিনয়টা তো জানতে হবে অবশ্যই। অভিনয়টা তো শুধু সিনেমা পেয়ে গেলাম, ক্যামেরার সামনে গেলাম, কিন্তু লাইন ভুলে গেলাম, হবে না। সেই ক্ষেত্রে কিন্তু বলিউড ভীষণ স্ট্রিক্ট, তোমাকে তোমার লাইন্স পুরো মনে করে ঠিক মতন যা আছে রাইট ফিল দিয়ে সেরমভাবেই করতে হবে। দেখো, তুমি যদি ওখানে গিয়ে ভুল করো, তোমাকে কিছু বলবে না ডিরেক্টলি, কিন্তু আমি জানি আমার এটাই লাস্ট কাজ। ভীষণ ম্যাটার করে। এইটা আমি যখন সোহাগ সেন যখন এখানে আমি তো সোহাগ সেনের হাত থেকে অ্যাক্টিং শিখেছি নহন্নতের সময়। সোহাগ দিয়ে আমাকে বলেছিল যে যদি তুমি লাইন্স মনে রাখতে পারো, তুমি ওখানে তোমার হাফ লটারি তুমি জিতে গেলে। এবার সেই লাইন্সটা যখন তুমি সামনে গিয়ে অভিনয় করবে, কীরমভাবে করবে সেটা তোমার ওপর, তোমার মন থেকে যা আসবে তুমি সেটাই করবে, কিন্তু তুমি লাইন্স ভুলবে না।
চেঞ্জ করতে পারো নিজের মতন করে, কিন্তু ভুলতে পারো না। কিন্তু অনেক অ্যাক্টরসদেরকে চিনি যারা কিচ্ছু লাইন্স মনে রাখতে পারে না, ইয়েট তারা সুপারস্টার্স, কলকাতা বম্বে মিলিয়ে বলছি। সেই ক্ষেত্রে কি তোমার মনে হয় আমরা যে কথাটা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি জড়িত, নেপোটিজম, সেই ক্ষেত্রে কি নেপোটিজম কাজ করে? প্রচণ্ডভাবে কাজ করে, প্রচণ্ডভাবে। এবং বলা যায় ওটাই বেশি কাজ করে। তারপরে যদি তোমার খুব ভালো লাক হয়, তুমি অডিশন দিলে, তোমাকে পছন্দ করলো, তুমি ভীষণভাবে লাকি, যেটা খুব কম হয়, নেপোটিজমটা বেশি। তাহলে আজকে শাহিনীর থেকে কাট সব সত্যি কথাগুলো জানতে পারছি, খুব ভালো লাগছে যে আমরা একে অপরে খুলে কথা বলছি। এবং হয়তো তুমি কি বলবে আমাদের আজকে বাংলার যারা মেয়েরা, অল্প বয়সী মেয়েরা যারা নিজেকে অভিনয় জগতের সাথে জুড়তে চায়, বা যারা চায় তারা মুম্বাই বা কলকাতাতে তারা অভিনয় করে, তাদের জন্য কিছু তোমার অ্যাডভাইস? দেখো, এখন তো সবাই অ্যাক্টিং করতে চায়। আমি তো ইনস্টাগ্রাম খুললে মনে হয় যে সবাই অ্যাক্টার্স। ঠিক আছে, তুমি যদি করতে চাও তোমার ওপর, বাট এটা মনে রাখা ভালো যে লাক খুব বড় ফ্যাক্টর। সে বলিউড হোক, টলিউড হোক, সাউথ হোক, তুমি পৌঁছে যেতে পারো, তারপরে একটা সিনেমা করতে পারো, দুটো করতে পারো, তারপরে কতটা করতে পারবে সেটা কিন্তু তোমার লাক। সাস্টেন করাটা খুব ইম্পর্টেন্ট। আর যে যতই বলুক আমি এই লোককে চিনি, এই বড় কন্ট্যাক্টকে চিনি, কন্ট্যাক্টস কিচ্ছু করতে পারে না তুমি যদি বিজনেস না আনতে পারো। আমার যখন ফার্স্ট ছবি দ্য ওয়াইফ রিলিজ করলো কোভিডের সময়, আমি তো বলবো আমি লাকি, কারণ কোভিডের সময় অন্য কোনো সিনেমা ছিল না। ওটিটিতে ওটা দারুণ বিজনেস করেছে বলেই জি স্টুডিও আমাকে আরও 2টো সিনেমা দিয়েছে। যদি আমার বিজনেস ওখানে না করতো, আমাকে 2টো ছবি দিত না। ভীষণভাবে ব্যবসা বোঝে। কন্ট্যাক্টস ডেফিনেটলি কাজে লাগে, সব ফিল্ডে কাজে লাগে, কিন্তু কন্ট্যাক্টস তোমাকে একটা জায়গার পরে গিয়ে কিন্তু কিছু করতে পারবে না, তারপরে তোমার কপাল এবং তোমার কর্মদক্ষতা। দেখো, কর্মদক্ষতা আমি অনেককে জানি যারা আমার থেকে বেশি ট্যালেন্টেড, তারা কাজ পায় না। শুধু কিন্তু ট্যালেন্ট নয়, ইট ইজ 99% লাক, 1% ইয়োর ট্যালেন্ট। সরি, বাট দ্যাটস দ্য ট্রুথ। আজকে খুব একটা প্রিয় বা অপ্রিয় সত্য কথা জেনে নিলাম যে ডেফিনেটলি লাক ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর এই ইন্ডাস্ট্রিতে। কারণ কি, এরকম সত্যি অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা অসাধারণ অভিনয় করেও কিন্তু হারিয়ে গিয়েছে, একদম। আবার সময়ের সাথে সাথে কালের স্রোতে তারা ভেসে গিয়েছে। আবার এখন অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা হয়তো ততটা দক্ষ নয়, কিন্তু তাদের ভাগ্যের জোরে বা যেভাবেই হোক তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে এখনো চালিয়ে যাচ্ছে। আর সেই জন্য প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ছেলে মেয়েকে বলবো, নিশ্চয়ই অভিনেতা অভিনেত্রী হও, তবে পড়াশুনোটাকেও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়াও দরকার। একটা ব্যাকআপ প্ল্যান কিছু দরকার। আমার বাবা তো তাই বলতো, যদিও বা আমার নিজের কিন্তু কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না, বাট এখন বুঝি থাকলে হয়তো ভালো হতো, বাট আমার নেই, আর এখন আমার দরকার নেই। ঠিক আছে। আর নিউয়ার জেনারেশন ডেফিনেটলি দরকার আছে, বিকজ ভীষণ আনপ্রেডিক্টেবল ইন্ডাস্ট্রি। সব ইন্ডাস্ট্রি আনপ্রেডিক্টেবল, সিনেমার ইন্ডাস্ট্রি তো আরও বেশি। আমি দেখো, আমি কলকাতাটা এখন আর জানি না, কারণ আমি অনেক বছর কলকাতাতে কাজ করিনি। কলকাতাতে অনেক সিনেমা হচ্ছে, অনেক নিউ কামার্স আসছে, আই এম গ্ল্যাড, কিন্তু সেটা কতদিন সাস্টেন করবে সেটা আমি জানি না। এই যে প্রেশার, একটা মানসিক প্রেশার কিন্তু সবসময় এই যে ইন্ডাস্ট্রিতে থেকে যায়, এবং তার ফলস্বরূপ আমরা দেখতে পাই প্রচুর অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু নেশার দিকে নিজেদেরকে ঠেলে দেয়, বা তারা আত্মহত্যার রাস্তা বেছে নেয়। এই কোথাও কি এই যে মানসিক চাপ, আমাকে সাস্টেন করতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে থাকতে হবে, এই মানসিক চাপটা কি কিছু একটা এই ব্যাপারের দিকে ঠেলে দেয়? ঠেলে ডেফিনেটলি দেয়, বাট অগেন এখানে ফ্যামিলির রোল প্লেটা অনেক বড়। মানে আমি যেই বাবার মেয়ে, আমার কোনো দিকে মন যায়নি, আমি কোনোদিনও কোনো নেশার দিকেও যাইনি। আমি বম্বেতেও, হয়তো লোকে বিশ্বাস করবে না যারা আমাকে চেনে না পার্সোনালি, আমি যেখানেই যাই আমি 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ফিরে আসতাম বম্বেতে। এখন তো দেখো লাইফ ডিফারেন্ট, কিন্তু হ্যাঁ অনেকে যায়, ডিপ্রেশনটা অনেক বেশি কাজ করে। তো সেক্ষেত্রে যখন কাজ পাচ্ছি না, আরে কী করবো, আচ্ছা ঠিক আছে গিয়ে ড্রিঙ্ক করি বন্ধুদের সাথে, উইচ ইজ ফাইন, কিন্তু সেটা যখন হ্যাবিট হয়ে যায় দ্যাট ইজ নট ফাইন। আর আমি ভীষণ ছবি আঁকতাম, মানে এখনও আঁকি, এখন কম।
ওই সবগুলো আমার অনেক বেশি ছিল, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমার জন্য কোনোদিনও না এটা মনে হয়নি আরে কাজ পাচ্ছি না তাহলে কি করব, যাই কিছু গিয়ে কারোর সাথে বসে ড্রিঙ্ক করি বা চিল করি, কোনোদিনও মনেই হয়নি, প্রয়োজনই হয়নি। কেন আমি এমনভাবে আপব্রিঙ্গিং না আমার আর আমার দাদার, আমাদের চিল করার জন্য কিছু দরকার হয় না। আমি কেউ চিল করলে আমি সেটাকে খারাপ বলছি না, আমি এখানে একদম নিজের বক্তব্য রাখছি, নিজের কথা বলছি। সো ভেরি ডিফারেন্ট আপব্রিঙ্গিং। সো বাট এখন আমার লাইফ এমন চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আমি চাইলে যেতে পারি সকাল বিকেল রাত্রিরে, বাট আমি সেই জায়গাতেই যাই যেখানে আমার মনে হয় যে এখানে আমার যাওয়াটা উচিত। টাইম পাস করার জন্য গিয়ে আমার কোনো লাভ নেই গিয়ে পার্টিসে। মানে প্রফেশনাল মিটস, প্রফেশনাল শ্যুটস আর কমফর্ট জোনের বাইরে সায়নী প্রেফার করে না যাওয়া। সেটা একটা আমার মনে হয় পারিবারিক শিক্ষার জন্যই হোক বা ছোটোবেলা থেকে একটা কনজারভেটিভ পরিবারে বড় হওয়ার দরুন হোক, এইটা কিন্তু ওকে অনেক সাহায্য করেছে, যার জন্য ওর মধ্যে এই যে মানসিকতাটাও ডেভেলপ করেনি যে আমি কাজ না পেলে আমি কি করব, বা নিজের জীবনযাপনটাকেও এমনভাবে এক্সট্রাভ্যাগান্ট করেনি যেটা হয়তো ও নিজে পরে সামাল দিতে পারবে না। কোনোদিনই না। মানে এখন অপরচুনিটিস অনেক বেশি আছে আমার লাইফে, তাও আমি সিলেক্টিভ। আমি সবাই পার্টিজে যাই না, আমি কাউকে কিছু জানাই না, আমি কাকে চিনি, কোন বড় কন্ট্যাক্ট আমার আছে, আমার সব কিছুই ব্যালেন্সড লাইফে। এবং আমরা যারা সায়নীকে চিনি, কাছ থেকে দেখেছি, তারা প্রত্যেকে এই জিনিসটা জানি যে ও অতীব সাধারণ একটি জীবনযাপন করে। এবং যখন কলকাতায় বাবা মায়ের কাছে বাড়িতে আসে তখন একদম আর 5টা ঘরের মেয়ে যেরকম থাকে, সেই বাবা মার আদরে, বাবা মার ভালোবাসায়, বাবা মার সাথে, দাদা, পরিবার, খুব স্বল্প বন্ধু বান্ধব, তাদের সাথেই কিন্তু ওর সময় কাটায়। আমরা অন্তত কোনোদিন দেখিনি ওকে অন্যভাবে সময় কাটাতে। আজও ওর মধ্যে কোথাও পরিবারের সেই টান, ভালোবাসার শিকড়টা কিন্তু একদম অটুট, সেই বন্ধনটা রয়ে গিয়েছে, যেটা সত্যিই ভালো লাগে। কারণ আমরা যারা ওকে কাছ থেকে দেখেছি, এটা আমরা নিজেরা অনুভব করেছি যে এক কথায় কোনো ডাউন টু আর্থ সেলিব্রিটি যদি হয় তাহলে তার কিন্তু তৃতীয় নাম হলো সায়নী দত্ত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা সায়নী, আরও একটা প্রশ্ন করব। সামনেই তোমার একটা খুব জনপ্রিয় এই বছরের শেষে হিন্দি সিনেমা রিলিজ হতে চলেছে, সেই সিনেমাটার ব্যাপারে যদি একটু কিছু আমাদের বলো। দেখো, এটা আমার ক্যারিয়ারের সব থেকে বড় ছবি বাপ, কারণ এখানে 4 জন সুপারস্টার্স আছে। আর সুপারস্টারদের সাথে কাজ করাটা অনেক বড় একটা লাক, কারণ অনেকেই আছে যারা অনেক বছর ট্রাই করে একটা কাজ পায়নি। তো সেই জায়গায় আমি একটা বড় ছবি পেয়েছি, অ্যান্ড আই লিটারালি মিন ইট যখন বড় ছবি বলছি, কারণ আমি তো সেই ছবিটাতে কাজ করেছি, আমি জানি কত বড় ছবি সেটা। এবং আমি জানি না ফিউচারে কোনো কাজ পাবো কি পাবো না, কিন্তু এই ছবির এক্সপিরিয়েন্সটা আমার সারা লাইফ থাকবে আমার সাথে। কারণ আমার সব সিনস এখানে 4 জনের সাথে, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, মিঠুন আর সানি দেওল, 4 জনের সাথে আমি প্রথম থেকে লাস্ট অবধি আছি। এটা আমি নিজে মনে করি, আমি নিজে খুব, সবাই বলে তো যে হ্যাঁ কাজ পেয়েছি, কাজ করেছি, খুঁজেছি, তারপরেও কিছু হলো না। আমি কাজ খুঁজেছি, কাজ অনেক বছর পাইনি, আবার পেয়েছি, বড় পেয়েছি, এবং আই এম প্রাউড অফ মাই সেলফ। কিন্তু কারণ আমি নিজে গিয়ে জিনিসটা করেছি, কেউ করে দেয় না কিন্তু, আর করে দেওয়ার মতন অত ওই ব্যাকগ্রাউন্ডটাও আমাদের নেই যে আমি গেলাম, আমাকে কেউ করে দিল। তাই আমি ভীষণ নিজেকে নিয়ে হ্যাপি দ্যাট আমি এই সিনেমাটা করেছি বা পেয়েছি। এবং 4টে মুম্বাইয়ের স্টলওয়ার্ডস আমরা বলতে পারি, কারণ সানি দেওল, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, আরও একজনের নামটা সানি, জ্যাকি, মিঠুন আর সঞ্জয় দত্ত। 4 জন আমি বলতে পারি বলিষ্ঠ অভিনেতা, যাদের অসংখ্য হিট, এবং যাদেরকে দেখবার জন্য মানুষ আজও উদ্গ্রীব। সেই সব মানুষের সাথে একসাথে তখন তুমি সিনেমা করেছো। এবার আমাকে বলো, সেখানে তোমার কোথাও কখনো লেফট আউট ফিল হয়? একদম না। আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স আমার ক্যারিয়ার ওয়াইজ এই সিনেমাটা দিয়ে। আমার ডেফিনেটলি আমার প্রথম যে বাপ সিনেমাটা আমি করেছি গুরমিতের সাথে, ওটাও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু দেখো, গুরমিত নতুন অ্যাক্টর, টেলিভিশনের ক্ষেত্রে নয়, ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এরা তো সুপারস্টার, এরা তো রুল করেছে। প্রথম দিন আমার ভীষণ লম্বা সিনস ছিল, ডায়লগস ছিল, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কারণ আমি যাই হোক,
আমি যেখান থেকে বিলং করে এসেছি, আমি একটা সুপারস্টারের সামনে দাঁড়িয়ে লাইন্স বলতে পারবো কিনা, ওটা আমার সব থেকে বড় টেনশন ছিল। যেখানে 4 জন সুপারস্টার আর 4 জনের সাথেই আমার সিনস ছিল। সেই যে আমার প্রথম দিন ডায়লগ বলার পর যে লাঞ্চ ব্রেক হলো আর সবার সাথে ভাব হলো, আমাদের 68 ডেজের স্কেডিউল ছিল, তার মধ্যে আমাদের 39 ডেজ আমরা একসাথে বসে লাঞ্চ করেছি, লং টেবিলে বসে। ওটা আমার সব থেকে বেস্ট মেমরি আমার ছবির, যে আমরা একসাথে লাঞ্চ করতাম ইউনিটে। এই ইউনিটে 497 ইউনিট মেম্বার্স ছিল, অ্যাক্টার্সদেরকে বাদ দিয়ে বলছি। 400 ইউনিট মেম্বার্স তো একসাথে বসতে পারে না, কিন্তু অ্যাক্টার্স, ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট, যারা অ্যাসিস্ট্যান্ট, সবাই আমরা একসাথে লাঞ্চ করতাম। সেখান থেকে আমাদের বন্ডিং হয়েছে এবং একটা ওয়াননেসের ফিলিং। হ্যাঁ, কেউ আমাকে ফিল করায়নি আরে তুমি প্রথম সিনেমা করছো, যাও ওখানে গিয়ে বসো, আমরা আলাদা খাবো, আলাদা, নেভার এভার। এবং আশা করব এই যে ওয়াননেস, এই যে একটা পরিবারের মতন, ফ্যামিলির মতন ওরা কাজ করেছে, যার জন্যই হয়তো তোমার অনেক কমফর্ট জোন হয়েছে, অনেক ইজি হয়েছে কাজ করা। ইয়েস একদম। কারণ তুমি যখন জানো তোমার কো অ্যাক্টর ভীষণ ইজি এবং কুল একটা মানুষ, তুমি অলরেডি সর্টেড, তোমাকে ভাবতে হবে না আরে যদি আমি ভুলে যাই তাহলে উনি কি আমাকে বকবেন। এটা হয়, ইউজুয়ালি এটা হয়, কিছু হয়নি এসব, থ্যাংক গড। যার জন্য মন দিয়ে অভিনয়টা করেছি আমরা। সত্যি আমরা আশা করব যে এই বাপ বলে যে সায়নীর আপকামিং মুভি যেটা রিলিজ হতে চলেছে এই বছরের শেষে, সেটা ধরুন অসাধারণ একটা হিট হয়। এবং সায়নীকেও বলবো, নিউজপোল বাংলার সমস্ত দর্শককে বলতে যে অবশ্যই তারা যেন প্রেক্ষাগৃহে গিয়ে এই মুভিটা দেখেন এবং অ্যাপ্রিসিয়েট করেন। কারণ আজকে কলকাতার একটা নন ফিল্ম ব্যাকগ্রাউন্ডের বাঙালি ঘরের মেয়ে নিজে পাড়ি দিয়ে মুম্বাই আজকে যে নিজের জায়গাটা তৈরি করেছে, এটা সত্যিই তার একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। এবং আমরা বাঙালি হয়ে সত্যি গর্বিত যে সায়নী আজকে মুম্বাইয়ে নিজের এই জায়গাটা করেছে এবং 4 জন সুপারস্টারের সাথে ওর এই মুভিটা আছে। আমরা ঈশ্বরের কাছেও প্রার্থনা করব অবশ্যই যে ওর এই মুভিটা যেন হিট হয়। আচ্ছা সায়নী, আরও কিছু কথা বলছি। এই যে তুমি আমাকে বলো, আজ 2 বছর হয় তুমি বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছ এবং আমরা সেই বিয়ের অনুষ্ঠানে খুব আনন্দ করেছি, মানে 2-3 দিন ধরে প্রচুর আনন্দ করেছি। এবং আমরা জানি যে তোমার হাজবেন্ড উনি অবাঙালি, এবং এই যে তোমার মুভি করা, বা আমার মনে হয় উনিও এটাকে যথেষ্ট হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করেছেন। আমার হাজব্যান্ড একটা ভীষণ অন্য রকমের মানুষ, আর অ্যাকসেপ্ট করা শুধু নয়, আমার মাইন্ডসেটটা আমার ক্যারিয়ারের প্রতি অনেকটা আরও বেশি পজিটিভ হওয়ার পেছনে কিন্তু আমার হাজব্যান্ড। কারণ আজকে যদি তোমার পার্টনার তোমাকে হেল্প না করে, সাপোর্ট না করে, বা একটু পুশ না করে, কোথায় গিয়ে তোমারও একটা ওই ডিমোটিভেশন, তুমি ভাববে যে তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। আমার কোনো দিন ওরকম ফিল হয়নি। আমাকে আমার বর বলে তোমার যেটা খুশি তুমি সেটাই করো, কিন্তু ভালো করে করো, তাই কোনো কমপ্লেন্স নেই। তাহলে আমরা সায়নীর থেকে জানতে পারলাম সত্যি যে কম্প্যানিয়নশিপ কিন্তু প্রত্যেকটা মানুষের কেরিয়ারে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রপার কম্প্যানিয়নশিপ যদি না থাকে, একে অপরের হাতে হাত ধরে যদি একে অপরকে সাপোর্ট না করা হয়, তাহলে কিন্তু কোথাও একটা গ্লিচ থেকেই যায়। সেটা সম্পর্কের গ্লিচ হোক, ভালোবাসার গ্লিচ হোক, বা কর্মক্ষেত্রে গ্লিচ হোক। সায়নী, আজ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং আমাদের সমস্ত দর্শকদেরও আশা করি খুব ভালো লেগেছে। আবারও সায়নীর মুখ থেকেই শুনে নেব যে ও আপনাদের সবাইকে বলবে যেন আপনারা ওর আপকামিং মুভি যেটা আসছে সেটা অবশ্যই প্রেক্ষাগৃহে দেখতে যান। এবং সায়নী, তুমি একটু নিউজপোল বাংলার সকল দর্শককে বলে দাও। দেখুন, সিনেমা ভালো লাগবে কি লাগবে না আমি জানি না, কিন্তু সিনেমা যতক্ষণ না হলে গিয়ে দেখবেন ততক্ষণ নিজের জাজমেন্টটা নিজের ওপর। সো সিনেমাটা নিজে দেখবেন গিয়ে, তারপরে ভালো না লাগলে ঠিক আছে, কিন্তু অন্যের কথা শুনে জাজমেন্ট নেবেন না, কল নেবেন না কি যাবো না সিনেমাটা দেখতে। প্লিজ যাবেন, ভীষণ মজার ছবি। 2 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে আমি এশিওর করছি আপনাদেরকে, 2 ঘন্টা এমনভাবে কেটে যাবে, হয়তো ভালো খুব লাগবে না সবাই, কিন্তু খারাপও লাগবে না। তাই প্লিজ দেখবেন গিয়ে সবাই। অবশ্যই আজকে নিউজপোল বাংলার স্পটলাইট এখানেই শেষ করব। শেষ করার আগে আবারও আপনাদের সকলকে বলবো, অবশ্যই বাংলার মেয়ে সায়নীর এই যে মুম্বাই পাড়ি দেওয়া এবং মুম্বাইয়ে 4 জন সুপারস্টারের সাথে এই সিনেমা করা,
অবশ্যই আপনারা সিনেমা হলে যাবেন, মুভিটা দেখবেন, এবং অবশ্যই নিউজফুল বাংলাকে ফলো, লাইক, সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে অনুষ্ঠানটা ভালো লাগলো কি না জানাবেন আমাদের, এবং সায়নীর সাথে যদি আপনারা কোনো কথোপকথন করতে চান অবশ্যই আমাদের নিউজফুলের পেজে মেসেজ করবেন, আমরা নিশ্চয়ই সায়নীকে জানিয়ে দেবো। আপনাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।